যে আসলে দূরত্বটা কোন জায়গায় তৈরি হচ্ছে? দূরত্বটা তৈরি হয়েছে কোথায় আমি বলি আপনাকে। সেলিম ভাই বললেন আন্দোলন করছে, একটা প্ল্যাটফর্ম লাগে আন্দোলনের, এটা ঠিক। কারণ যদি টানা জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত খুব পিসফুলি শেখ হাসিনা থাকতে পারতো, খুব পিসফুলি, তাহলে কি ওই 1 তারিখ থেকে 5ই আগস্টের মধ্যে তারা ফেলে দেওয়া যাইতো? না, এটা তো পারতো না। তার মানে একটা অবস্থান ছিল, একটা অবস্থা ছিল তার বিরোধী। সেই বিরোধী অবস্থানটা কারা রাখছে? রাজনীতিবিদরা, এই বিভিন্ন দলের। আর আমরা যারা টক শোতে করছি আমরাও কিন্তু কথা বলছি, সেটাও এক ধরনের বিরোধিতা। বাট ফাইনালি যখন একটা মঞ্চ হয়ে গেল, তখন একটা প্রশ্ন আসলো, জীবন দেবে কারা? অলিখিত প্রশ্ন, তা নাহলে আপনি থামাইতে পারবেন না। তো এই যে জীবন দেওয়ার ঝুঁকিটা এই ছেলেপেলেরা নিছে, যার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে। সেই কারণে আপনি তার স্বীকৃতিটা তার দরকার। কিন্তু এখন যদি সেটাকে আমরা ওই তারপর থেকেই যখন দেখলাম একটা পর্যায়ে যে তাদের এইটাকে ইনডাইরেক্টলি ভাষাগতভাবে মবের ভিতরে ঢুকানো হচ্ছে, আইনগতভাবে সঠিক না, এবং বিপ্লব হিসাবে ট্রিটমেন্ট হয় নাই। বিপ্লব হিসেবে ট্রিটমেন্ট তো খালি ওই কয়টা লোকের দায়িত্ব না, বিপ্লব হিসেবে ট্রিট করার দায়িত্ব রাজনীতিবিদদেরও ছিল তাইলে, কিন্তু সেটা তো করা হয় নাই। এটা তো সত্য, বড় বড় রাজনৈতিক দল তো সেটা করে নাই। না করায় কি হয়েছে, তারা একটা সময় ফ্লোটিং হয়ে গেছে। তারপরে নানান বক্তব্যে টকশোতে তাদেরকে এনে যেভাবে কথাবার্তা বলে, তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ঢুকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন একটা পর্যায়ে আমার যেটা, আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এখন যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে গণভোট নিয়ে বাস্তবায়ন, সেটাই বলতেছি। সেই ভয়ের কি আসলে কোনো বাস্তবতা আছে? না, শেষ পর্যন্ত তারা কি করবে, তাদের দরকার যে আমরা একটা ফ্লোটিং, আমাদের একটা ভেলা দরকার সমুদ্রের মধ্যে। সেই ভেলা হিসেবে তারা জামাতকে ধরছে। এটা আমার ব্যক্তিগত মত। আমি সেটা বললো, নির্বাচনও হয়ে গেল। এখন দূরত্বটা হচ্ছে ওখান থেকে। 2 নম্বর, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তারা যোগ দিছে। এটা অন্যদের মতে এটা একটা কালার হয়েছে সব কিছু। এখন যে জায়গাটা, গণভোটের যে জটিলতাটা, ভাই যেটা বললেন, ইয়েস, দলের নেতাকর্মীরা সবাই যদি একটা ব্যক্তিকে মেনে নেয় যে উনি কাল ধরে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, উনি কাল ধরে দলের নেতা থাকতে পারবেন, উনি কাল ধরে সংসদীয় নেতাও থাকতে পারবেন, তাহলে তো অন্য লোকের আপত্তি করার কথা না। সেটা নিয়ে কারো মত, আমার দ্বিমত নাই, মনে করেন। কিন্তু সেই দলের নেতাই তো গণভোটটাকে বললেন হ্যাঁ জয়যুক্ত করতে। যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন, তাই তো হাঁটা জয়যুক্ত হয়েছে। কথার কথা বলছি আমি, তা নাহলে তো নাও হতে পারতো। তো আপনি যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন, তো সেখান থেকে আপনি সরে আসার মানেই হচ্ছে এই যে আপনি ডিটারমাইন্ড যে আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, সেই মোতাবেক আপনার ক্ষমতার ভিতরে যাতে কোনো রকম ক্ষমতাটা এককভাবে থাকে, এককভাবে দলীয়ভাবে থাকে। কারণ তাদের যে দলীয় সংস্কার আছে, তার ভিতরে কিছু আছে পাওয়ার শেয়ারিং, কিন্তু ওই দলটার মধ্যেই থাকবে। সেইটা রাখার জন্য এখন আপনি গণভোটের বিরুদ্ধে যাচ্ছেন, এখন আপনি আইনি তর্ক দিচ্ছেন। আপনারা তো সবাই সেন্সেবল, আপনি রাজনীতি করেন, আপনাদের কথা মানুষ ভোট দিল। যারা ভোট দিল তারা কতটুকু বোঝে না বোঝে, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু যখন শীর্ষ দলের নেতা বলে, গ্রহণযোগ্য নেতায় বলে, তখন সবাই ভোট দিছে। আজকে যদি আমরা এখান থেকে সরে যাই, তাহলে লাভকার ক্ষতিকার সেই প্রশ্নটা আসবে। কেন আসতেছে? গণভোটের রায় আর দলীয় ইশতেহার কিন্তু এক কথা নয়। দলীয় ইশতেহারের ব্যাপারে দলের কোনো লোকের দ্বিমত নাই, উইদাউট এনি কোশ্চেন, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ভোটাভুটি। কাজেই দলীয় ইশতেহার ঠিক আছে, কিন্তু গণভোটের রায়টা যেটা হয়েছে, আমাদের গণভোটের রায়, আপনি আমাকে বলেন এটা বাস্তবায়ন করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? নো। যদি বলেন এক্সটার্নাল ইস্যুতে আমার কোনো ক্ষতি হবে, যে অন্যান্য দেশের সাথে যে আমার সম্পর্ক, তাতে আমার কোনো ক্ষতি হবে? বিরোধী দল বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, হবে না। ওইটা পরে আসতেছি। তারপর সাধারণ জনগণ, তারা লাভবান হবে। সাধারণ জনগণ লাভবান হবে, রাষ্ট্রের কোনো ক্ষতি নাই, দেশের কোনো ক্ষতি নাই, পররাষ্ট্রনীতিতে এটার কোনো নাই, কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে আপনি বলছেন বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে। এই যে বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে, এটা ক্ষমতাসীন চায় না। এইখানেই তো গণতন্ত্র নিয়ে আপনি তাহলে বিশ্বাসী না, পাওয়ার শেয়ারিংয়ে আপনি আদৌ বিশ্বাসী না। আপনি ওই ভয়টা পাচ্ছেন কেন যে আপনি পাওয়ার শেয়ারিং হইলে পরে আপনি প্রবলেমে পড়ে যাবেন? তার মানে আপনি ট্রান্সপারেন্ট না, ইউর ইন্টেনশন ইজ নট ফেয়ার। আপনি যদি টু দি পয়েন্ট থাকেন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল থাকেন, কথার কথা বলছি, আপনার ভয়ের কি আছে, টেনশন কি আছে?
তার মানে হচ্ছে যে আপনার স্বচ্ছতা থাকলে এটা নিয়ে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। আমার কাছে সিম্পল কোশ্চেন এইটা। আর এই গণভোটের পক্ষে ভোট আদায় করা, একটা জনপ্রতিশ্রুতি দেওয়া, এবং সেই প্রতিশ্রুতিটা যদি পালন না করেন তাইলে পরে বিষয়টা কেমন হয়? আপনি যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন, মেনে নিবেন একটা, ওখান থেকে সরে যাওয়ার পথ নাই, ওটাই আইন। আলোচনাটা সরকার পক্ষের এমপি দিয়ে শুরু করলে ভালো হইতো, কারণ তারা সরকারের ভিতরে, আর আমার সাথে সরকারের দূরত্ব প্রায় যোজন যোজন দূর। হ্যাঁ, মানে সূর্যের মতো দূরত্ব, 9,30,00,000 মাইল দূরে। তারপরেও ধরেন আমাদের বহু অবশেষে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, আমাদের একটা স্বপ্ন ছিল একটা নির্বাচনের। আমরা নির্বাচনের আগে অনেক তর্ক বিতর্ক করছি, সেটা আমরা এখনো চালিয়ে যাব। জি। আর বেশিরভাগ লোকই বলে, আমরা টকশো করার পরে বলে যে আমরা বিএনপির বিরুদ্ধে, বলে না, আমরা তো সরকার পক্ষের কথাই বলবো। সমালোচনা তো সরকারেরই হবে, আলোচনা সমালোচনা সরকারেরই হবে, কেননা হালটা ধরে রাখবে সে, 2/3 মেজরিটি এসে গেছে, সুতরাং তার আলোচনা করব। এখন সরকারটা কেমন হলো এইটা যদি আপনি অ্যাট এ গ্ল্যান্স আমাকে বলেন, এতে মনে করেন যে গত 15 বছরের পোর খাওয়া এই রাজনীতিবিদ যারা, তারা মাঠে ছিল, অনেক নির্যাতিত হয়েছে এবং সেই আগের যে সরকারটা ছিল সে যে কিভাবে কুক্ষিগত করছে, কুক্ষিগত করে তার পরিণতিটা কি সেটাও দেখলো। দেখার পর ইউনূস সাহেব আসলেন, ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন ফাইনালি আসলো। তো আমার কাছে মনে হয় তাদের এই অতীতের যে তিক্ত অভিজ্ঞতা, সেটাকে তাদের কাজে লাগানো উচিত, মানে মাথার ভিতরে সেটা রাখা উচিত সবসময়, যে অতীত সরকার অ্যাবসোলুট মেজরিটি নিয়ে, অ্যাবসোলুট পাওয়ার এবং সমস্ত প্রশাসনকে সাথে নিয়ে যেভাবে রুল করছিল, যে নির্যাতনটা করছিল, সেটা থেকে তাদের একটা লেসন নেওয়া উচিত। আর শুরুটা যদি বলেন, ধরেন তারেক রহমান সাহেব আসলেন, তারেক রহমান সাহেব আসার পর জনগণ তার দিকে স্রোতের মতো গেছে, এবং উনি যথেষ্ট কষ্ট করেছেন, দৌড়ঝাঁপ দিয়েছেন, যথেষ্ট মিয়ে করছেন, এবং উনি একটা সময় গণভোটে ভোট দিতে বলছেন, এবং আমার মনে হয় যে পরিমাণ ভোট পাইছে সে হায়ের পক্ষে ভোট দিতে বলছে বলে এটা হয়েছে। সেটা একটু পরে আসি। তার আগে সরকার যখন যাত্রা শুরু করলো, ব্যক্তিগতভাবে যদি তারেক রহমান সাহেবের দিকে তাকায়, ওনারা কতগুলা স্টেপ, যেমন উনি বলছেন নিজের গাড়িতে পতাকা ফ্ল্যাগ লাগাবেন না, তারপরে তেলটা নিজের পয়সায় খরচ করবেন, ড্রাইভারটা নিজের থাকবেন, ড্রাইভারটা তার নিজের থাকবেন। সেটা হয়তো ওনার দৃষ্টিকোণ থেকে উনি নিছেন, এটা আমি খারাপ ভাবে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগছে, উনি যে 14-15টা গাড়িকে কমাইয়া 3-4টে গাড়িতে আনছে, এইটা আমি সাপোর্ট করি। কারণ ওনার সিকিউরিটির জন্যে, সিকিউরিটি নানান ফর্মে দেওয়া যায়, হয়তো তার পাশে সাদা গাড়ি সাদা পোশাকে চলবে, সেটাও তার সিকিউরিটি দিতে পারবে। কিন্তু এই গাড়ির বহরটা কমাইয়া যদি সে যে যুক্তিটা দিছে, যানজট হয় ইত্যাদি ইত্যাদি, এটা ভালো দিক বলবো, আমি খারাপ দিক বলছি না। আর পতাকা লাগানোটা যদি আমি বলেন ব্যক্তিগতভাবে, আমি বলবো এটা রাষ্ট্রীয় প্রোটোকল। উনি প্রাইম মিনিস্টার ফুল টাইম, উনি ঘরে যখন ঘুমায় থাকবেন তখনও প্রাইম মিনিস্টার। এই প্রোটোকল আমি মনে করি ওনার নেওয়া উচিত। উনি নিচ্ছেন না, সেটা আমি যে দোষ ধরতেছি তা নয়, বাট নিলে খারাপ না। আর যাত্রা যেটা শুরু হলো জাস্ট কয়দিন হলো, আমার মনে হয় 3-4 দিন, এখনই বলা যাচ্ছে না, বাট ওনার স্টেপিংগুলো আমি ভালো দেখছি। উনি যে সমস্ত আপাতত যে সমস্ত শুরু প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড, আগে আমরা আলোচনা সমালোচনা যাই করছি, বাট তারা তাদের কার্যক্রম শুরু করছে, ভালো দিক। মানে এইভাবে কথা রাখতে পারলে তো ভালো। আর মন্দ দিকে ভাই যদি আপনি আইনি দিকটা একটু বলেন। আমি মন্দ দিকের যদি যাই, মন্দ দিক বলবো এইটি, ধরেন একটা গণভোট, ওনার কথায় আমরা সবাই হাতে ভোট দিলাম, কিন্তু আজকে এমন ওনার অনেকের দায়িত্বশীল লোকের কাছ থেকে এমন কথাও শুনি, জুলাই যোদ্ধা বলতে কিছু নাই, তারপরে গণভোট বেআইনি, কিংবা আমরা আগে সংসদে যেয়ে নেই, তারপরে মানে এই বিষয়টা আমার শপথের বিষয়টি যদি একটু বলেন, যে সংস্কার পরিষদে তারা শপথ নিয়ে, হ্যাঁ, এখানে মনে করেন রাষ্ট্রপতি যে আইনটা করছিল এই গণভোটের আসছেন, সেখানে কিন্তু 2টা শপথের কথা বলা আছে। এখন আপনারা একটা নিতে চাচ্ছেন না, কেন নিতে চাচ্ছেন না আমি সেটা ঠিক বুঝি না। কিন্তু জনগণের কাছে তো এটা একটা বিরাট প্রত্যাশার জায়গা ছিল, আপনাদের কথাই তারা ভোট দিছে। আমি মনে করি যেহেতু আপনারা ক্ষমতায় গেছেন 2/3 মেজরিটি নিয়ে, ভোট তো আপনাদেরই বেশি, সেই হিসাবে আমি মনে করি একবার যখন ডিসিশন নিচ্ছে এখান থেকে সরে আসাটা ঠিক নয়। তারপরে যে সংবিধানের কথা বারবার ওনারা বলছেন, যে সংবিধান মোতাবেক শপথ নিয়েছেন, 2টা শপথের কথা বলা নাই, এরম কথাও আসছে। সংবিধানে তো এই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের কথাও বলা নাই, এই সংবিধানে তো মধ্যবর্তী নির্বাচনের কথাও বলা নাই, এই সংবিধান মোতাবেক তো 2026-এর ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন পাওয়ারও কথা না।
যারা পাইছেন সেটা ওই মোশাররফ ভাইরা আন্দোলন করছেন, অন্যরা আন্দোলন করছেন, সবাই আন্দোলন করছেন, কিন্তু জুলাই যোদ্ধার একটা রোল ছিল। এখন বলতেন জুলাই যোদ্ধা সম্পর্কে বলতেছেন জুলাই যুদ্ধ বলতে কিছু নাই। তাহলে এই যে ইউটার্ন নেওয়া আর এই গণভোটের পক্ষে ভোট আদায় করা, একটা জনপ্রতিশ্রুতি দেওয়া, এবং সেই প্রতিশ্রুতিটা যদি পালন না করেন তাইলে পরে বিষয়টা কেমন হয়? আপনি যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন, মেনে নিবেন একটা, ওখান থেকে সরে যাওয়ার পথ নাই, ওটাই আইন। আপনি যেহেতু ওয়াদা করছেন, মেনে নিছেন, ওটাই ল, ওখান থেকে আপনার সরে যাওয়ার পথ নাই। এখন যতই বলেন আইনের দরকার নাই, তো এটা তো রাষ্ট্রপতি একটা আইন কইরা গণভোটটা করাইছে, এবং ওই আইন বাতিল হতে হবে যদি আপনি ওইভাবে যান। তো আপনারা তো মেনে নিয়ে তখন বাতিল করতে পারবেন না। বাতিল করলে কি হবে? ওইটা ওই আইনের ফলাফলটা তো হয়ে গেছে, ওই আইনের ফলাফল গণভোট, এবং সেটা পাশ করছে। এখন আপনারা যদি এটাকে ইউটার্ন নিয়ে বলেন যে না আমরা এটার গণপরিষদ হিসাবে ভোট নিব, শপথ নিব না, সংবিধান সংস্কার পরিষদ হিসাবে, কিছুই করার নাই, 2/3 মেজরিটি পেয়ে গেছেন। এখন যদি মনে করেন মানবেন না, আমার তো এটা তো একটা স্মেল পাওয়া যায় এরকম, যে তাহলে কি আমরা আবার পূর্বের দিকে ফিরে যাচ্ছি? শেখ হাসিনা কিন্তু কনস্ট্যান্ট এই সংবিধানের দোহাই দিত। এখন আজকে যদি আমি এই সংবিধানটা আমার কাছে আছে, এই সংবিধানটার দোহাই যদি আমি কন্টিনিউ দিতে থাকি, ভালো কথা, আপনি দিতে পারেন, আমরা সংবিধানে থাকতে চাই, যদি এই হয়। তো গণভোট সংবিধানে নাই, মানলাম। এই সংবিধানে আমি একটা কথা বলি আপনাকে, এই সংবিধানের 4-এর খতে আছে, আমি একটা তর্কের খাতিরে দেখাচ্ছি, এটা সিম্পল জিনিস, এটা সবার জানা উচিত। 4-এর কতে বলা আছে, অনুচ্ছেদ 4-এর ক, সংবিধান যেহেতু আমরা মানতেছি, সংবিধানের দোহাই দিচ্ছি, যদিও এই সংবিধানে ইউনূস নাই, তার নির্বাচনের দিন তারিখও নাই। 4-এর কথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাস এবং মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। সংবিধান তো এটা কি আছে তো এক্সিস্টিং, তাহলে সংবিধান যদি মানেনি তাহলে এটা থাকতে হবে না? আমি বলছি না আপনি ঝুলান, আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই, কারণ আমি টোটালি ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু আপনি তো সংবিধানের দোহাই দিচ্ছেন। তাহলে সংবিধান মোতাবেক যতক্ষণ পর্যন্ত এটা আপনি বাতিল করতে না পারেন, অতক্ষণ পর্যন্ত এই বঙ্গবন্ধুর ছবি তো সংরক্ষিত থাকতে হবে সব জায়গায়, সব অফিসে। সেটা কেন নয়? তো সংবিধান কি আপনার মন মতো যেটা আপনার পছন্দ হবে মানবেন, যেটুকু আপনি ইচ্ছে হবে মানবেন? আপনার সংবিধানে নির্বাচন 2026-এ নাই, নির্বাচন তো হইল।